আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদের সকলকে স্বাগত। আমি আঞ্জুমান আরারুনা জীববিজ্ঞান বিষয় সহকারী শিক্ষক। আজকে আমি নবম ও দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে বিভিন্ন টপিক নিয়ে তোমাদের সাথে পূর্বে আলোচনা হয়েছে। অধ্যায় যেহেতু এটি অনেক বড়, তো আমরা এই অধ্যায়ের বিস্তারিত আলোচনা আজকে মোটামুটি সৃজনশীল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের আলোচনা করার পর তোমাদের সব বিষয়ে মোটামুটি হয়ে যাবে অধ্যায় থেকে। পূর্বেও আমাদের শিক্ষকগণ আলোচনা করেছে বিভিন্ন গঠন, বিভিন্ন অংশ নিয়ে, অঙ্ক নিয়ে। আজকের আলোচনা তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আজকে আমি যেই বিষয়গুলো আলোচনা করব, এই প্রশ্নগুলি সাধারণত বোর্ড পরীক্ষায় আসে, বিশেষ করে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বলছি। বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলি আসে। আজকের আলোচনা বিষয়গুলি ভালোভাবে বোঝার চেষ্টা করবে তোমরা। আমি যে বিষয়গুলি নিয়েছি প্রত্যেকটি বিষয়ই বোর্ড পরীক্ষার প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। দেখো, আজকে প্রথম আমি এই যে পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি পরিপাক অংশের যে সৃজনশীল অংশের চিত্র এঁকেছি, তিনটি চিত্রগুলি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। আমি চিত্র 1 নঙে দেখো, এখানে এঁকেছি আমাদের মানব দেহে পাকস্থলীর অংশবিশেষ, যকৃতের অংশবিশেষ। উদ্দীপকে এই চিত্র দিয়ে প্রশ্ন সাধারণত থাকে। আমি জ্ঞান আর অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের সাধারণত খুব একটা দেইনি। আমি প্রয়োগ উচ্চতা দক্ষতা যেই প্রশ্ন বেশি সমস্যা হয় তোমাদের উত্তর লেখার ক্ষেত্রে, সেই প্রশ্নগুলি আমি নিয়েছি। চিত্র দেখো, প্রথম চিত্র থেকে আমি প্রশ্ন করেছি তিনটি। চিত্র এই অংশটি কার্যকারিতা ব্যাখ্যা করো। এ ও সি মানবদেহের বিপাকীয় কার্যে কি ভূমিকা পালন করে। সি একটি গুরুত্বপূর্ণ মিশ্র গ্রন্থে বিশ্লেষণ করে। চিত্র 1 নং থেকে আমি বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছি। দেখো, এখানে প্রথম প্রশ্নের উত্তরটা একটু বোঝার চেষ্টা করবে। চিত্র এই অংশটি কার্যকারিতা ব্যাখ্যা করো। পূর্বে ক্লাসে যকৃৎ নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে। এখন সৃজনশীল উত্তরটা কিভাবে লিখবে আমি বলে দিব। চিত্র এ অংশটি কার্যকারিতা, চিত্র বি অংশটি কার্যকারিতা। বি অংশের ক্ষেত্রে দেখো, এখানে এই যে চিত্র দেখো, এখানে আমি কি দিয়েছি, বি। এটা কি আমাদের মানব দেহের অস্তিত্ব, এটা হচ্ছে যকৃৎ। এই যকৃৎ অংশের কার্যকারিতা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এইখানে আমরা কিন্তু গঠন লিখবো না, যকৃতে কোনো গঠনে আমরা আসবো না, আমরা সরাসরি কাজে চলে যাব। এখন এই কার্যকারিতা যদি 2 নম্বরের প্রশ্ন আসে, তখন আমরা অল্প করে ব্যাখ্যা দেবো। আর যদি 3 তোমার প্রয়োগে আসে, তখন আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাব। যকৃতের মধ্যে থাকে পিত্তথলি, পিত্তথলির মধ্যে থাকে পিত্তরস, পিত্তরসের মধ্যে থাকে পানি থাকে, পিত্ত লবণ থাকে, কোলেস্টেরল থাকে, খনিজ লবণ থাকে। এই পিত্ত রসটা কি করে, আমরা যে খাবারটা খাই, খাদ্যে অম্ল বা রসমিত করে একটা ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে, যা খাদ্য পরিপাকের জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। এবং এইখানে কোনো এনজাইম, এই যে পিত্ত রসের মধ্যে কোনো সাধারণত কোনো এনজাইম থাকে না। তারপরে তোমার যকৃতের মধ্যে খাদ্যে যখন অতিরিক্ত তোমার অ্যামাইনো অ্যাসিড আসে, তখন অ্যামাইনো অ্যাসিডগুলি তোমার বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইউরিক অ্যাসিডে অ্যামোনিয়া পরিণত হয়, যা চর্বিজাত খাদ্য পরিপাকে সহায়তা করে। তারপর যকৃৎ কি করে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাটা নিয়ন্ত্রণ করে। যকৃৎ গ্লুকোজটাকে, অতিরিক্ত গ্লুকোজটাকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে রাখে। যখন গ্লুকোজের মাত্রা কমে যায় রক্তে, সেক্ষেত্রে যকৃৎ এই গ্লুকোজের মাত্রাটা নিয়ন্ত্রণ করার জন্য কিছুটা গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে, যা রক্তে মিশিয়ে দেয়। এভাবে গ্লুকোজের মাত্রা সাধারণত নিয়ন্ত্রণ করে থাকে। তারপর চর্বিজাতীয় খাদ্য, আমি আগে বলছি, চর্বিজাতীয় খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা সাধারণত পালন
করে থাকে। এই হলো তার কার্যকারিতা ব্যাখ্যা। তোমাদের বইয়ের ব্যাখ্যা যৌক্তিক কাজ আলাদা করে আছে, আর এই কাজ পড়লে তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে। চিত্র বি যেহেতু চেয়েছি, অবশ্যই প্রথমেই লিখবে চিত্র বি হচ্ছে যৌক্তিক, এটা হচ্ছে জ্ঞানমূলক, এই প্রশ্নের জ্ঞানমূলক উত্তর। এতটুকু তুমি যদি লিখতে বা চিনতে পারো, এটার জন্য তুমি 1 পেয়ে যাবা। এখন প্রথম এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এরপরের প্রশ্ন আমরা চলে যাই। এ ও সি মানবদেহের বিপাকীয় কাজে কি ভূমিকা পালন করে ব্যাখ্যা করো। এখানে দেখো এটা কি, এটা কি পিত্তথলি, আর সি হচ্ছে কি অগ্ন্যাশয়। এই যে আমি পিত্ত রসে পিত্তথলি কাজগুলি যৌক্তিক কার্যকারিতার মধ্যে বলেছি, এই কথাগুলি আসবে। প্রথমে আমরা লিখবো হচ্ছে এই হচ্ছে পিত্তথলি। পিত্তথলির মধ্যে পিত্তরস থাকে। পিত্তরস খাদ্যের অম্লীয় বা ভাব প্রশমিত করে ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে, যা খাদ্য পরিপাকে অনুকূল পরিবেশ সৃষ্টি হয় এবং চর্বি জাতীয় খাদ্যকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হয়, যা লাইপেসের সহায়তায় খাদ্য পরিপাক হয়। এরপরে আসা হচ্ছে তোমার সি মানবদেহের বিপাকীয় কাজে। সিও মানবদেহের বিপাকীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে আমরা লিখব জ্ঞানমূলক অংশে। সি হচ্ছে অগ্ন্যাশয়। এই অগ্ন্যাশয় হচ্ছে অগ্ন্যাশয় রস থাকে। অগ্ন্যাশয় রস থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু এনজাইম নিঃসৃত হয়, ট্রিপসিন, অ্যামাইলেজ ও লাইপেজ। এই অগ্ন্যাশয় এই রসগুলি হচ্ছে তোমার লাইপেজ হচ্ছে স্নেহ পদার্থকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। ট্রিপসিন হচ্ছে যে পাকস্থলী থেকে আংশিক পরিপাককৃত আমিষটাকে ভেঙে ভেঙে ট্রিপসিন অ্যামাইনো অ্যাসিড ও সরল পেপটাইডে পরিণত করে। আর অ্যামাইলেজটা হচ্ছে শেষাকে ভেঙে গ্লুকোজ বা সরল শর্করায় পরিণত করে। তারপর আবার আমরা লিখবো হচ্ছে এগুলি হচ্ছে অগ্ন্যাশয় রস থেকে যে এনজাইমগুলো নিঃসৃত হয়, এনজাইমের কাজ। এই কথাগুলো লিখে আমি দিয়ে দিব। উপরোক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে লিখবো হচ্ছে পিত্তথলি, সি অগ্ন্যাশয়, এভাবে মানবদেহের বিপাকীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার চলে আসি তৃতীয় প্রশ্নে। সি একটি গুরুত্বপূর্ণ মিশ্র গ্রন্থি বিশ্লেষণ করো। এই যে আমি পূর্বের প্রশ্নে অগ্ন্যাশয়ের কাজগুলি দিয়েছি, এই কাজগুলি আসবে কিন্তু একটু ঘুরিয়ে আমাকে লিখতে হবে। সি একটি গুরুত্বপূর্ণ, প্রথমে লিখব সি হচ্ছে অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়, এই জন্য অগ্ন্যাশয় অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে এবং অগ্ন্যাশয় একাধারে খাদ্য পরিপাকের জন্য গুরুত্বপূর্ণ এনজাইম নিঃসরণ করে এবং রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের জন্য হরমোন নিঃসৃত করে। এই জন্য তাকে মিশ্র গ্রন্থি বলা হয়। বিশ্লেষণ করো যেহেতু আসছে, বিশ্লেষণ কথাটা সাধারণত আমার উচ্চতর দক্ষতার প্রশ্নটিতে এসে থাকে, সেজন্য আমি এতটুকু লেখার পরে একদম ব্যাখ্যায় চলে যাব। ব্যাখ্যায় লিখবো যে অগ্ন্যাশয় রস থেকে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত হয়, লাইপেজ, অ্যামাইলেজ ও ট্রিপসিন। এই সমস্ত এনজাইম হচ্ছে আমিষ, শর্করা ও স্নেহজাত খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুমি একটু ব্যাখ্যা করেও লিখতে পারো। তারপর হচ্ছে অগ্ন্যাশয় তোমার পানির সাম্যতা নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে তোমার পানির সাম্যতা নিয়ন্ত্রণ করার সাথে সাথে বিভিন্ন ধরনের খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অম্ল ক্ষারের সাম্যতা নিয়ন্ত্রণ করে, দেহের তাপ নিয়ন্ত্রণ করে গেল অগ্ন্যাশয়ে এই সমস্ত কাজ। তারপরে আবার লিখবো যে অগ্ন্যাশয়ে হচ্ছে একদম তোমার ইনসুলিন নামক হরমোন ও হচ্ছে তোমার গ্লুকাগন নামক এক ধরনের হরমোন নিঃসরণ করে, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে ও অন্যান্য শারীরবৃত্তীয় কাজে নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য সি হচ্ছে গুরুত্বপূর্ণ মিশ্র গ্রন্থি। আমি যে অংশগুলি আলোচনা করেছি, এই অংশগুলির উত্তর, প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য তোমাদের যে বইয়ের থেকে
যকৃতের কাজ, তারপর হচ্ছে তোমার অগ্নাশয়ের কাজ, এই দুটো পড়লে এবং পিত্ত থলির কাজ, এই তিনটি অংশ পড়লে তোমরা সুন্দর করে এই প্রশ্নগুলির উত্তর লিখতে পারবে। শুধু তোমাদের হচ্ছে চিনতে হবে যে তোমার অংশটা কি। তুমি যদি চিনতে পারো প্রশ্নের উত্তর সুন্দর করে লিখতে পারবে। এবার চলে আসো চিত্র 2 নং প্রশ্নসমূহ। চিত্র 2 নং দেখো, চিত্র 2 নং আমি এঁকেছি, আবারও এঁকেছি হচ্ছে অগ্নাশয় এবং এঁকেছি হচ্ছে এটা কি আমাদের পাকস্থলী, হচ্ছে আমাদের পাকস্থলীর পরে হচ্ছে ক্ষুদ্রান্ত, অস্থিতন্ত্র অংশ ক্ষুদ্রান্ত, আর এটা হচ্ছে বৃহদান্ত্র। এখন দেখো এখান থেকে প্রশ্ন আমি করেছি, সি চিহ্নিত অংশ আংশিকভাবে বি চিহ্নিত অংশের উপর নির্ভরশীল, বিশ্লেষণ করো। এই যে আগের প্রশ্নে আমি উত্তর লিখেছি, এই কথাগুলি আসবে, একটু ঘুরিয়ে আসবে। দেখো তোমার সি চিহ্নিত অংশ, প্রথমে আমি চিহ্নিত করব জ্ঞানমূলক অংশের জন্য। সি চিহ্নিত অংশটি হচ্ছে ক্ষুদ্রান্ত এবং বি চিহ্নিত অংশটি হচ্ছে অগ্নাশয়। অবশ্যই তোমার জ্ঞানমূলক অংশটা লিখতে হবে। তুমি যদি চিহ্নিত করতে না পারো তোমার অ্যান্সার সঠিক হবে না। লেখার পরে কিভাবে নির্ভরশীল আমাকে বিশ্লেষণ করতে হবে। উচ্চতর দক্ষতার ক্ষেত্রে প্রশ্নটা এসেছে বোর্ড পরীক্ষায়। সি চিহ্নিত অংশটি ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তে সাধারণত খাদ্য পরিপাক হয় এবং বি চিহ্নিত অংশটি হচ্ছে অগ্নাশয়। এই অগ্নাশয় রস থেকে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত হয়। এই সমস্ত এনজাইম খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সি চিহ্নিত অংশে পাকস্থলী থেকে খাদ্য আংশিক পরিপাকিত, কারণ পাকস্থলীতে সব ধরনের খাদ্য পরিপাক হয় না। আংশিক পরিপাকিত খাদ্য যখন ক্ষুদ্রান্তে জিরোনামে চলে আসে, তখন অগ্নাশয় রস থেকে যে এনজাইম নিঃসৃত হয়, লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন, এই সমস্ত এনজাইম কি করে স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক একদম পাকস্থলীতে হয়ই না। শর্করা আমিষটা আংশিক পরিপাক হয়। এই আংশিক পরিপাকিত আমিষ এর কাজ অগ্নাশয় রস থেকে যে এনজাইমটা নিঃসৃত হয়, আমিষ পরিপাকের ক্ষেত্রে ট্রিপসিন এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্রিপসিন এনজাইম আমিষকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে সলভেন্টে পরিণত করে ও অ্যামাইনো শ্বেতসারকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। আর হচ্ছে তোমার স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে লাইপেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু এই সমস্ত এনজাইম অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, সেজন্য সি চিহ্নিত অংশে অবশ্যই বি চিহ্নিত উপরোক্ত কার্যাবলী, সি চিহ্নিত অংশের পরিপাক এর কার্যাবলী সম্পাদনের জন্য এই এনজাইম প্রয়োজন বিধায় বি চিহ্নিত অংশের উপর নির্ভরশীল। এবার তোমরা ব্যাখ্যা করে দিয়ে দিবে। তারপর দেখো খাদ্য পরিপাকে সি অংশে বিভিন্ন ধরনের এনজাইম। পূর্বে আমি যে এনজাইমগুলো বলেছি এই উত্তরটাই হবে, শুধু আমি লিখবো খাদ্য পরিপাকে। প্রথমে লিখবো সি চিহ্নিত অংশটি হচ্ছে ক্ষুদ্রান্ত। খাদ্য পরিপাকে বিভিন্ন এনজাইম, সি অংশে বিভিন্ন ধরনের এনজাইম কাজ করে। এনজাইমগুলো অগ্নাশয় থেকে আসে আর পিত্তরস থেকে আসে হচ্ছে। পিত্তরসে সাধারণত কোনো এনজাইম থাকে না, কিন্তু পিত্তরস স্নেহজাতীয় খাদ্য পরিপাকের জন্য স্নেহ পদার্থকে একদম ক্ষুদ্র ক্ষুদ্র সাবানে ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে, যা লাইপেজ এনজাইমের সহায়তা খাদ্য পরিপাকে ভূমিকা পালন করে। সে আগের মতোই আমি লিখবো ট্রিপসিন, অ্যামাইলেজ। এভাবে তোমরা ছক করে লিখে দিতে পারো। ছকটা করে তোমরা প্রত্যেকটা ব্যাখ্যা দিয়ে দিবে। এটা সাধারণত তোমার প্রয়োগে আসে। আমি আবারও বলছি, এভাবে তোমরা লেখচিত্র এঁকে এঁকে, লেখচিত্র তুমি ছকের মধ্যে ফেলতে পারো, কিংবা এভাবে লেখচিত্র এঁকে এঁকে প্রত্যেকটা অংশে তোমরা ব্যাখ্যা দিয়ে দিবে এনজাইমের কাজগুলি। আশা করি তোমরা 2 নং প্রশ্ন বুঝতে পেরেছ। এবার চলে আসে 3 নং। চিত্র 3 নং থেকে প্রশ্নসমূহ আমি 3 নংয়ে দিয়েছি হচ্ছে এক্স কে কিভাবে পি পরিপাক করে ব্যাখ্যা করো। এখানে দেখো, এই যে এটা আমি এঁকেছি চিত্র 3 নং এর নিচে XPO ফ্যাটি অ্যাসিড। এখানে আমাকে আগে এই লেখচিত্রটা পূর্ণ করতে হবে। এটা কি? এটা হচ্ছে প্রথমে লিখবো X হচ্ছে চর্বি জাতীয় খাদ্য, লিপিড সাধারণত, আর P হচ্ছে তোমার লাইপেজ, আর
হচ্ছে ফ্যাটি অ্যাসিড আছে। লেখাচিত্র প্রথমে আমি পূর্ণ করার পরে এক্স কে কিভাবে পি পরিপাক করে তা ব্যাখ্যা করো। যে হচ্ছে এক্স যেহেতু স্নেহ পদার্থ খাদ্য সাধারণত প্রথমে তোমার পিত্ত রস স্নেহ পদার্থকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে সাবারে ফেরার মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করার পর লাইপেজ নামক একটি এনজাইম, যা স্নেহ বিশ্লেষক এনজাইম বলা হয়, এই এনজাইম এই সহায়তায় স্নেহ পদার্থ ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে, এবং এই কাজটা হয়ে থাকে হচ্ছে ক্ষুদ্রান্তে। আমরা এটা লিখে ব্যাখ্যা দিয়ে দিব। আমরা এই যে এই প্রথমে আমি আবার বলছি, আমরা লেখাচিত্রটা পূর্ণ করব। পূর্ণ করার পরে চিন্তা করবো কোনটা কি, লেখার পরে বলবো যে এনজাইম হচ্ছে পি যেহেতু এনজাইম, এক্স হচ্ছে তোমার হচ্ছে স্নেহ পদার্থ, এই জন্য হচ্ছে এস কে এভাবে ব্যাখ্যা করে লিখবো। এস কে এভাবে পি বা স্নেহ পদার্থকে লাইপেজ এভাবে পরিপাকে সহায়তা করে থাকে। এবার আসো একদম ভিন্ন একটি টপিক, যে পরিশোষণের ক্ষেত্রে খাদ্য কিভাবে শোষিত হয়। তোমাদের বইয়ে আছে ক্ষুদ্রান্তের পরিপাকের পরেই দেখবে কিছু অংশের ব্যাখ্যা আছে, এটা সাধারণত একটু তোমাদের জন্য কঠিন বোঝার ক্ষেত্রে, কিন্তু বারবার যদি তোমরা পড়ে নাও জিনিসটা সহজ হয়ে যাবে। এই অংশে পরিপাকৃত খাদ্যরস কিভাবে শোষিত হয়, এই যে আমি লিখেছি এটা কি পাকস্থলী। এরপরে হচ্ছে এটা হচ্ছে ক্ষুদ্রান্তের এই যে এই অংশটা প্রথমে আমি চিহ্নিত করবো, প্রথমে লিখবো এই অংশটা হচ্ছে ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে অবস্থিত আঙ্গুলের থুকার মতো এক ধরনের অভিক্ষেপ। এই অভিক্ষেপ সবগুলিকে বলা হয় ভিলাই, এবং এক একটা অভিক্ষেপকে বলে ভিলাস। তোমাদের জ্ঞানমূলক অংশে প্রায় আসে ভিলাই কি ভিলাস কি। এটা হচ্ছে ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীর অবস্থিত। সাধারণত খাদ্য পরিপাক সম্পূর্ণ হয়েছে ক্ষুদ্রান্তে। এই পরিপাকিত খাদ্য তারপরে শোষণ কার্য, শোষিত হওয়ার কার্য, খাদ্যরসে শোষিত হওয়ার কার্য শুরু হয়। লিখবো হচ্ছে পাকস্থলী থেকে পাক পণ্য সাধারণত ক্ষুদ্রান্তে আসার পর ক্ষুদ্রান্তে বিভিন্ন ধরনের এনজাইমের সহায়তায় খাদ্যের পরিপাক সম্পন্ন হয়। খাদ্যের পরিপাক হওয়ার পরে ক্ষুদ্রান্তে অবস্থিত আঙ্গুলের মতো বিলাস খাদ্যরস পরিশোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিলাসে হচ্ছে ল্যাকটিয়াম নামক এক ধরনের রক্ত জালিকা, লসিকা জালিকা, লসিকা জালিকা সমৃদ্ধ কোষিক জালিকা দ্বারা পরিবেষ্টিত থাকে। খাদ্য যখন হচ্ছে ব্যাপক রূপে ল্যাকটিয়ালে আসে তখন হচ্ছে এই পরিশোষণ কার্য হয়। সাধারণত বিলাই তোমার পানিটা পরিশোষণ হয়ে যায়। পানিটা পরিশোষণ হওয়ার পরে তোমার শর্করা ও চর্বি জাতীয় খাদ্য তোমার কোষিক নালিকা ও লসিকা দ্বারা তোমার রক্তে মিশে যায়। এভাবে খাদ্য পরিশোষণের কাজটা সম্পন্ন হয়। তোমাদের বইয়ে আমি আবারও বলছি, তোমাদের বইয়ে হচ্ছে ক্ষুদ্রান্তের পরিপাক অংশে পরে পরিশোষণের কাছে ব্যাখ্যাটা রয়েছে। আমি যেভাবে বলেছি যে অংশটা প্রথমে লিখবে, লেখার পরে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিবে। এটা সাধারণত তোমার বইগুলোকে আসে। আশা করি সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। আবারও তোমরা ভালো করে বাসায় পড়বে, প্রত্যেকটা জিনিস তোমরা ই করবে। এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নে তোমাদের বোর্ড পরীক্ষায় এসেছে, এই জন্য আমি প্রশ্নগুলির সমস্যা নিয়ে সমাধান করার আজকে চেষ্টা করেছি। পূর্বের ক্লাসগুলি পঞ্চম অধ্যায় নিয়ে আমরা পূর্বেও ক্লাস করেছি। পঞ্চম অধ্যায়ের পূর্বের ক্লাসগুলি এবং আজকে ক্লাসে যদি তোমরা সুন্দর করে সমন্বয় করে পড়তে পারো, দেখতে পঞ্চম অধ্যায়ের সমস্ত কিছু তোমরা সুন্দর করে লিখতে পারবে। পঞ্চম অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবে। আমি একদম মূল কিছু কথা তোমাদের বলে দেই। যকৃতের গঠন কাজ, ক্ষুদ্রান্তে পরিপাক, পাকস্থলীতে পরিপাক, অগ্নাশয়ের কাজগুলি যদি তোমরা ভালোভাবে পড়ে নাও তো সমস্ত পরিপাক যত ধরনের প্রশ্ন আসুক না কেন সৃজনশীল
তোমরা আশা করি লিখতে পারবে। এবার ছোট্ট একটি অঙ্ক নিয়ে প্রায়ই তোমাদের সমস্যা হয়। আমরা সাধারণত তোমাদের পঞ্চম অধ্যায়ে বিএমআর বিএমআই এর অঙ্ক রয়েছে, অঙ্কটা নিয়ে পূর্বে ক্লাস রয়েছে, কিন্তু আমি একটু কিছু একটু অল্প স্বল্প একটু সমস্যা তোমাদের হয়। এই সমস্যার জন্য আজকে কিছু অংশ আমি একটু দেখিয়ে দিচ্ছি। বিএমআইটা দেখাচ্ছি, এই মানটা একটু পরিবর্তন করে দিব, এই মানটা নিয়ে আবার বিএমআই এর অঙ্ক তোমরা একটু করে নেওয়ার চেষ্টা করবে। এই সমস্যাটা প্রায়ই হয়। আমরা জানি দেখো আমি একটা অঙ্ক দিয়েছি, কয়ের বয়স 16, তার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ওজন 55 কেজি, কয়ের বিএমআই কত। এখানে যদি বিএমআই আমি বের করতে বলতাম, ছেলে মেয়ে আলাদা করে হতো, যেহেতু বিএমআই বলেছে এখন আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। এখন দেখো ফুট আমরা জানি বিএমআই এর ক্ষেত্রে, দেখো এখানে সূত্র কি আছে, বিএমআই দেহের উচ্চতা, ওজন কেজি, আর দেহের উচ্চতা মিটার স্কয়ার। এখন যেহেতু আমাকে উচ্চতা ফুট আর ইঞ্চিতে দিয়েছে, তো আমাকে মিটারে নিয়ে আসতে হবে। এই জিনিসটা নিয়ে তোমরা প্রায় ঝামেলা করো, উত্তর সাধারণত দিতে পারো না, সরাসরি চলে যাও। এজন্য আমাদের একটু বের করে নিতে হবে ফুটকে কিভাবে আমি মিটারে, ফুট ও ইঞ্চিকে মিটারে নিয়ে আসবো। দেখো আমি এখানে দেখিয়েছি 5 ফুট 6 ইঞ্চি। আমি প্রথমে 5 গুণ 12 এভাবে ব্র্যাকেট ইঞ্চি যোগ 6 ইঞ্চি দিয়েছি, কারণ আমরা জানি 1 ফুট সমান 12 ইঞ্চি। এখানে দেখো 60 ইঞ্চি যোগ 6 ইঞ্চি আবার 66 ইঞ্চি। আবার এখানে দেখো আমি দিয়েছি 66 গুণ 2.54, কারণ 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এভাবে তোমরা প্রথমে একদম, তারপরে দেখো আমি মিটারে নিয়ে এসেছি, বের হলো সেন্টিমিটার, তারপরে আমি মিটারে নিয়ে এসেছি, এটাকে 100 দিয়ে ভাগ দিই। দেখো তারপরে আছে ওজন, অঙ্কটা করিয়েছি দেহের ওজন ও উচ্চতা। আমি পরে মানগুলি বসে পরে আমি এই যে দেখো কয়ের বিএমআই 19.57। তোমরা অঙ্কটা একটু ভালোভাবে বাসায় এইচডাব্লিউ হিসেবে একটু করে নিবে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা কি ধরনের তোমাদের সমস্যায় করতে হয়। আর যদি এরকম একদম সরাসরি তোমাদের মিটার দেওয়া থাকে, তো আর এই ঝামেলাগুলি তোমাদের লিখতে হবে না। একদম সরাসরি মিটার দিয়ে তোমরা অঙ্কটা করতে পারবে। অবশ্যই আমি পঞ্চম অধ্যায় থেকে আমি পড়ার জন্য তোমাদের বিএমআর বিএমআই এর অঙ্ক করতে বলবো, এবং আমি বারবার প্রত্যেকটা ক্লাসে বলি যে তোমরা পাঠ্যপুস্তক মনোযোগ দিয়ে পড়বে। পাঠ্যপুস্তক যদি বোর্ড কর্তৃক নির্ধারিত পাঠ্যপুস্তক যদি ভালোভাবে না পড়ো, তোমরা কোনো প্রশ্নের উত্তরই ভালোভাবে গুছিয়ে লিখতে পারবে না। পাঠ্যপুস্তক ভালোভাবে পড়বে, এবং আজকে যে অঙ্কটা এটি এইচডাব্লিউ হিসেবে তোমরা করে নিবে। আমরা প্রতি রবিবার দিন এইচডাব্লিউ খাতা স্কুলে শাসক ক্যাম্পাসে আমরা জমা নিব, এবং বুধবার দিন তোমাদের খাতাগুলো আমরা ফেরত দিয়ে দিব। আমি আবার বলতেছি, পঞ্চম অধ্যায় থেকে তোমরা খুব ভালোভাবে পড়বে। এখান থেকে প্রশ্ন উত্তর দেওয়া খুবই সহজ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।